ভাই টানেলের মধ্যে গাড়ি চালানোর ভাই মজাটাই আলাদা। চলো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি আমরা মাঙ্গানে, আর মাঙ্গান থেকে বেরিয়ে যাবো আমরা কোথায় যাবো? লাচুং 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 বা লাচেন, দুটোর মধ্যে একটা হবে, যেদিক দিয়ে আর কি গুরুদম্বা লেগ যায়, সঠিক নামটা আমার মনে নেই। অ্যান্ড জাস্ট বাইকগুলো দেখো, এটাও রেডি, অ্যান্ড আমারটাও অর্ধেক রেডি, আর ব্যাগ পড়ে আছে নিচে, ওটা এখন বানবো। ওইদিকে আমাদের উত্তমদার বাইক রেডি হচ্ছে। তো এখন তো আছি মাঙ্গানে, তো চলো তোমাদের সাথে একবারে কথা বলছি ক্যামেরাতে, তো চলো। এই রাস্তাটা কিন্তু জাস্ট এই বছর পাকা আছে, এর আগের বছর বা আমি এর আগে এসেছিলাম 2024-এ, তখন কিন্তু এই রাস্তা টোটালি ভাঙা ছিল। আর এটা হচ্ছে চুংথাং যাওয়ার উপরের রাস্তাটা। তো টুং চেকপোস্টও তোমাদের এই উপরের রাস্তাটায় পড়বে, নিচেও একটা রাস্তা যায়, ওটা হচ্ছে নাগার দিকে যায়, তো ওদিকে না, আমরা উপরে চলে এসেছি চুংথাংয়ের রাস্তাতে। ভাই ফুলগুলো দেখো ভাই, কত সুন্দর লাগছে। এই কিছু কিছু সিনারি, এইগুলো জিনিস কিন্তু আমাদের ওদিকে অত দেখা যায় না। আর আমরা যাবো এই দিক থেকে হয়ে ওই পাহাড় হয়ে ঘুরতে ঘুরতে, ভাই অনেকটা দূর আছে এখান থেকে। আই গেস 60-70 কিলোমিটার হবে হয়তো, আমার সঠিক জানা নেই, যতটুকু আর কি আইডিয়া ততটুকু বললাম। ও ভাই পাথর পড়ে আছে, উপর থেকে পাথর পড়ছে। এখানের এই একটা জিনিস, জাস্ট কয়েকটা পাথর পড়ে আছে বা আরো পাথর পড়তে পারে ভাই। এখানে যারা অফিসার আছে, আর্মি অফিসার ভাই, তারা দাঁড়িয়ে আছে এখানে, মানে কতটা অ্যাক্টিভ এই জায়গাটা, এটা লক্ষ্য করো। এদিকে কি রাস্তা বন্ধ না কি কিছু তো বুঝতে পারছি না। চুংথাং 17 কিলোমিটার, টুং 5 কিলোমিটার এখান থেকে, বাট रोड की क्लोज। अंकल जी रोड क्लोज है रोड, जाऊं? ঠিক है যাচ্ছি হুঁ। এই জায়গাটা ভাই বিশ্বাস করবে না, সব থেকে বেশি ডেঞ্জারাস জায়গা এটা। জাস্ট দেখো ভাই, দেখে ভয় লাগছে কখন কোন পাথর পড়বে, কোনো গ্যারান্টি নেই ভাই। আমি একটু ফাঁকা টাইম চাচ্ছি, তো এখানে ডাইরেক্ট বের হয়ে যেতে পারি। ভাই সাহাব কীভাবে পাথরগুলো আছে, সত্যি কথা বলতে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট ভাই সাহাব গাড়ির তো কত বড় লাইন। থ্যাংক ইউ স্যার। তো তোমাদের যেটা বললাম, এই জায়গাটা এরকমই অ্যাক্টিভ। জাস্ট আমাদের 3টে বাইকার দেখলো, দেখে আগিয়ে চলে আসলো আমাদের পাস করে দেওয়ার জন্য। তাহলে এরকম যদি গাইড রাস্তায় পাওয়া যায় আর কি লাগে। আর জাস্ট রাস্তা দেখো ভাই কি অবস্থা হয়েছে এখানে, মনে হচ্ছে কিছুদিন আগে হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে। আর এই রাস্তাটা সবার আগে তো এই রাস্তাটা ছিল না, এই রাস্তাটা ছিল নিচের থেকে, তখন আর কি এই উপর থেকে ধস নেমে একদম এগুলো সব নিয়ে চলে গেছিলো। তা আবার পাথর কেটে কেটে, মানে পাহাড় কেটে বানিয়েছে। ভাই R15 নিয়ে তো এসছি, গাড়ি ধোকা না দিলে হয়। কারণ একটাই যে এই গাড়ির পাওয়ারটা অনেকটা কম, মানে অনেক কম পাওয়ার। এটা হাইওয়েতে ঠিক আছে গাড়ি 140 চলে যায়, তো হাইওয়ের জন্য ঠিক আছে, বাট এর যে ইনিশিয়াল যে পাওয়ারটা একদমই কম। ইঞ্জিনের ভিতরে যে একটা দম থাকে, যেমন আমি পার্সোনালি 390 ইউজ করি, কেটিএম 390 ইউজ করি, 200ও ইউজ করেছি আমি, ইনফ্যাক্ট 250 ইউজ করেছি, 125 ইউজ করিনি, বাস চালিয়েছি। 125-এরও যে ইনিশিয়াল যে পাওয়ারটা আছে না ভাই, একদম আলাদা। এই গাড়ি দিতে পারবে না। হতে পারে এটা 155 সিসি, আর কেটিএম এর ওটা 125 সিসি, তবুও এই গাড়ি দম ছেড়ে দেয়, বাট ওই গাড়ি দম ছাড়ে না। আমার এই জিনিসটার জন্য আমি কেটিএম এর ফ্যান। দেখা যাক R15 কতটা স্বাদ দেয় আমাদের এই রাইডে। ভাই সাহেব ডান দিকে তাকালে ভয় লাগছে ভাই, পুরো একদম খাই ভাই। ইস ও মাই গড, তোমরা দেখলে ভাই ওয়াটারফলটা পড়ছিল, জানি না তোমরা দেখতে পেলে কি না, বাট এত সুন্দর। জাস্ট দেখো এই ফাঁকাতে দেখা যাচ্ছে কি না বুঝতেও পারছি না, এত সুন্দর ওয়াটারফল পড়ছে ভাই। এখানে দাঁড়াতে পারবো না, দাঁড়াতে পারলে আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করতাম। ভাই সাহেব ডান দিকে দেখো, পুরো খাই। সব জায়গায় আর্মিরা বসে রয়েছে, কারণ জায়গাগুলো এতটা রিস্কলি। যেমন এই পাথরটা দেখো, যখন তখন পড়ে যেতে পারে, কোনো
মানে ঝুলে আছে পাথরটা ভাই। এই সব জিনিস দেখলে সব থেকে বেশি ভয় লাগে, বাকি তো সব নর্মালি আছে। অ্যান্ড রাস্তাও অনেকটা সুন্দর আছে। এই জায়গাগুলো আগে একদম মানে আগে কি 2024-এ যখন আমরা আসি তো পাকা রাস্তা তো ছিলই না, খালি কাদা আর এরকম নিচু। তাহলে ভাবো যে আমরা কতটা রিস্ক নিয়ে এই রাস্তায় এসেছিলাম ওই সময়টা। ওই সময় তো সব থেকে বেশি আমার মনে ভয় ঢুকেছিল এই নর্থ সিকিম রাইডে, কারণ এরকম নিচু এমনি ব্রেক অত একটা লাগে না, তারপরে যদি কাদা থাকে তাহলে কি করে ব্রেক করব। ওরা ঠিকঠাক আসছে তো? হ্যাঁ, সবাই ঠিকঠাক আছে। অ্যান্ড এদিকে ঠান্ডার যদি কথা বলি, ঠান্ডা একদম নর্মাল আছে, নর্মাল ওয়েদারই আছে। তো এখনও সেরকম একটা ঠান্ডা লাগছে না ভাই। পুরো হাত ব্যথা হয়ে গেল, পুরো নিচু হয়ে চালতে লাগছে, কারণ পুরো নিচু। চলো চলো আস্তে আস্তে, সবাইকে লিড করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। যাওয়ার জন্য আমাকে সব নিচু নিচু জায়গাতে আমাকে দাঁড়াতে হচ্ছে, কারণ সবার আগে আমিই আছি, তো অবভিয়াসলি আমাকে লিড করতে হবে। তো সবাইকে লিড করে নিয়ে যাওয়াটা কর্তব্য। চেপে যাও সবাই। ও ভাই, আস্তে আস্তে আসো। চলো, 4 হুইলারের জন্য দাঁড়িয়ে থাকা যাবে না, 4 হুইলারের জন্য ইনাফ রাস্তা, বাট বড় গাড়ি আসলে পরে একটু দাঁড়াতে হবে, যেহেতু রাস্তাটা অনেকটাই চাপা। আর এক সাইডে হলো খাই, কি দরকার আছে অত রিক্স নেওয়ার, যার জন্য স্লো করে দিচ্ছে। আর এই রাস্তাটাও কিন্তু এই সামনে টুং চেকপোস্ট, তো এই রাস্তাটাও কিন্তু আগে পুরো কাদা ছিল। আর কাদা আর এই নিচুটা যে তোমরা যে নিচুটা এখন ক্যামেরাতে দেখছো, তো এরকম নিচু ছিল ভাবো কাদার মধ্যে। আমি তো 390 নিয়েছিলাম, আমি পড়েও গেছিলাম, তো লাকিলি বেঁচে গেছি, কিছু হয়নি, কারণ সামনে একটা ইনোভা ছিল। তো আমার গাড়ি মানে আমি যখন গাড়ি ছেড়ে দিই, গাড়ি পড়ে গিয়ে একদম ইনোভাটার পিছন দিকে আর কি হিট করে। তো ওই ড্রাইভারটাও খুবই ভালো ছিল, যে কিছু তো বলেনি, কারণ জানে নর্মাল ব্যাপার এটা হবে। এই জায়গাটা ভাবো এতটা নিচু, এই যে আমার হাত দেখো এরকম নিচু, আর এই জায়গাটা পুরো কাদা ছিল। আর এই সেই ব্রিজটা যেটা ওই সময় এটা বন্যার সময় ভেঙে গেছিল, আর এখন দেখতে পাচ্ছি উপরে গাছপালা হয়ে গেছে ব্রিজের। ভাই এতটা নিচু নেমেছিলাম, তবুও কাদা স্লিপি রোডে, তাহলে ভাবতে পেরেছো কতটা রিস্ক নিয়ে আমি এখানে নেমেছি। ভাই ওই সময়টা সত্যি কথা বলতে জীবনটাকে হাতে নিয়ে তারপরে এই রাইডটা করেছিলাম আমরা, যার কারণে আমরা যখন বাড়ি ব্যাক করি তখন আমরা এই রাস্তা না, আমরা ওই উপর দিয়ে অন্য রাস্তা দিয়ে গেছিলাম অনেকটা ঘুরে ঘুরে, কারণ এই রাস্তাতে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার ছিল। নামাটাও ইম্পসিবল ছিল, ওঠাটাও ইম্পসিবলই ছিল। কোথায় আসলো সবাই? ভাই এরা তো স্লো কেন গাড়ি চালাচ্ছে কিছুই বুঝতে পারছি না, তো অতিরিক্ত স্লো চলছে। অবশ্য ওদের সাইডে স্যাডেল ব্যাগ আছে গাড়িতে, তার জন্য হয়তো স্লো করেছে, কারণ স্পেসটা অনেকটা বেড়ে যায় স্যাডেল ব্যাগ লাগানোর পরে। জাস্ট ওই ব্রিজটা দেখো, আর এদিকের ভিউটা দেখো। ওই ব্রিজটা ভেঙেছিল, তারপরে আরও একটা ব্রিজ বানিয়েছিল, ওটাও ভেঙে গেছিলো, তারপরে এই ব্রিজটা বানিয়েছে। তো এটা তখন বর্তমানে ভালোই আছে। তো চলো উপরে যাই। আমাদের দুটো বাইকই তো উপরে চলে গেছে, আমি পিছনে পড়ে আছি, কারণ সামনে আবার টুং চেকপোস্ট, ওখানে আমাকে প্রেজেন্ট থাকতে হবে। ওখানে প্রেজেন্ট না থাকলে হবে না, যেহেতু পাস বানানো রয়েছে, আর ওদেরও পারমিট ব্যাপার আছে একটা, তো পারমিটটা চেক করাতে হবে, আর ওখানে প্রেজেন্ট না থাকলে তো হবেই না। তো চলো, টুং চেকপোস্ট পার করে বা তার আগে হবে একটা তোমার টানেল আছে, বাট টানেলে আমি আমার 390টাকে অনেক মিস করবো, বিকজ 390-র একটা আলাদা বেশি সাউন্ড আছে, বাট এই গাড়িতে তো সাউন্ডই নেই, একদম নর্মাল। ভাই ওয়েদার তো খুবই ভালো আছে, রোদ্রু উঠেছে হালকা হালকা। অ্যান্ড আগের চেকপোস্ট ছিল এটা টুং চেকপোস্ট, তো এটা তো ভেঙে গেছে। ও ভাই এদিকে আবার কবে ভাঙলো? এদিকে তো ঠিকই ছিল। এদিকে রাস্তার কোনো গ্যারান্টি নাই কখন ভেঙে যায় কখন ঠিক থাকে, বাট এই সব জায়গাগুলো একটু তাড়াতাড়ি বের হওয়াটা ভালো। ও ভাই সাহ, কত সুন্দর রোদ্রু উঠেছে। তো চলো তোমাদের সাথে একবারে চেকপোস্ট বা টানেলে কথা বলছি। সো গাইস, এই হলো সেই টানেল, আর ওই উপরে দেখতে পাচ্ছ বরফ পড়েছে, থিং টানেল। তো চলো টানেল অল্প টানা যাক। ও ভাই ভাই টানেলের মধ্যে গাড়ি চালানোর ভাই মজাটাই আলাদা। খালি কি এই গাড়ির সাউন্ডটা কম, সাউন্ডটা বেশি থাকলে আরো ভালো লাগতো। ও ভাই সাহাব, টানেলের হয় মজাটা একদমই আলাদা। ভাই কতগুলো পুলিশ দাঁড়িয়ে রয়েছিল ভাই, আমি তো ভাবছিলাম যেভাবে টেনে টেনে আসছি আমি, আমাকে না ধরলেই হলো, বাট এখানে ওরকম সিস্টেম নেই, জাস্ট সেফ রাইড করো, ওরা ওটাই চায়।
সেফ রাইড করো, আর ওদের কাছে আর কোনো কিছু না, রুল মেনটেন করে চলো বাস। আর ওই যে সামনের পাহাড়টা সুন্দর বরফ পড়েছে, অ্যান্ড আশা তো করছি আমরা যাচ্ছি লাচেন, তো লাচেনেও যাতে বরফ পড়ে থাকে। তো সামনে চেকপোস্ট আছে, আশা করি ক্যামেরাটা খুলে নেওয়াটা বেটার হবে। ক্যামেরাটা খুলে নিই সাইডে দাঁড়িয়ে, কারণ চেকপোস্ট আছে। তো চলো একবারে চেকপোস্ট পার করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, এই হলো সেই নতুন ব্রিজ যেটা ভেঙে গেছিলো, তো ইনস্টার অন করে নিই একবার। তো এই হলো সেই ব্রিজ ভাই। এই ব্রিজ ভাই অনেক আওয়াজ করছে, বাপরে, কাঠের বানানো না, প্রচুর আওয়াজ করছে। তো এই ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য অনেক কয় মাস তোমার আর কি গুরুদম্বার লেক বন্ধ ছিল, যার কারণে ডিসেম্বর মাস, নভেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে কেউ আসতে পারেনি। আর জাস্ট রিসেন্টলি কিছুদিন আগেই এটা খুলেছে, তো এখন সবাই যাওয়া আসা করতে পারে এখান থেকে, বা এখন পুরো নর্থ সিকিম ওপেন আছে। জাস্ট রাস্তাগুলো দেখো ভাই, এগুলো রাস্তা সব এর আগে যখন এসছিলাম পুরো ভাঙা ছিল, মানে এই পাথরের যে টুকরোগুলো দেখছো খালি পাথর ফেলানো, আর এরকম উঁচু নিচু উঁচু নিচু খালি পাথর। ওই সময়টা আমার ডিউকের নিচে অনেক লেগেছিল, ভাবো ডিউক নিয়ে এসেছিলাম, নিচে অনেকবার বাড়ি খেয়েছিল পাথরে, তো এতটা খারাপ ছিল। এখন তো পুরো পাকা রাস্তা হয়ে গেছে। আর লাচেন এখান থেকে আরো 15 কিলোমিটারের মতো হবে লাচেন। তার 15 কিলোমিটার গেলেই আমরা পেয়ে যাবো লাচেন। ওই সামনে উপরে কিছু বাড়িঘর দেখতে পাচ্ছ, তো ওখানে হচ্ছে লাচেন। অ্যান্ড এখান থেকে লাচেন দেখাচ্ছে আরো 6 কিলোমিটার। তো এই 6 কিলোমিটার যেতেই তো কমসে কম 20 মিনিট লেগে যাবে ভাই। আর ওয়েদারের কথা যদি বলি, সেরকম একটা ঠান্ডা নেই, মোটামুটি ভালোই ঠান্ডা আছে, কমও বলবো না, বেশিও বলবো না, মিডিয়াম ঠান্ডা আছে, সেরকম একটা ঠান্ডা পড়েনি। আর যতটা শুনলাম গুরুদম্বার লেকে ভালোই বরফ আছে, যা শুনতে পারলাম আর কি। জাস্ট মেঘগুলো দেখো কতটা নিচে নেমে গেছে, আর এখন মানে যতটা আগাচ্ছি তত বেশি ঠান্ডা লাগছে। তো ভেবে তো ছিলাম যে লাচেনেই হয়তো আমরা বরফ পাবো, কারণ যেরকম আপডেট শুনছিলাম, তো এই আপডেট হিসাবে লাচেনেই বরফ পাওয়ার কথা, বাট নেই। এতটা জানি গুরুদম্বার লেকে পাবো, লাচেনে না পাই। গুরুদম্বার লেকে 100% পেয়ে যাবো। লাচেন আরো 3 কিলোমিটার, এটা লাচেনের আগের যে শহরটা পড়ে, তো ওটা। আর লাচেন এখান থেকে একটু উপরে, আরো হাইটে। জাস্ট এখান থেকে এদিক থেকে যদি দেখা যায় তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো। পুরো মেঘে ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না এখান থেকে রাস্তার কি অবস্থা। এটাই লাস্ট আর কি এরকম অফরোডিং পড়বে, তারপরে তো লাচেন শহর চলে আসবে। আমাকে একটু দেখে চালাতে হবে, কারণ আমি নিয়ে এসেছি পুরো ফুল ফেয়ারিং বাইক, তো নিচে লাগলে নিচের ভাইজা ঠেজা সব ভেঙে যাবে। তো এটা লাস্ট অফরোড আর কি, যতটা আমার জানা আছে। ও ভাই, এগুলো কি পাখি? ও ভাই, কতগুলো। এই জায়গাটাকে অনেক দিন থেকে মিস করছিলাম, এই যে এখানের যে আবহাওয়া বা যে সৌন্দর্য, এই জিনিসটাকে অনেক দিন থেকে মিস করছিলাম, যার জন্য আবারও চলে এসেছি আমরা নর্থ সিকিম। সো গাইস, সেখানে লাস্ট চেকপোস্ট যেটা ছিল আমাদের লাচেনের, তো লাস্ট চেকপোস্ট তো কমপ্লিট হয়ে গেল। আর এরপরে ডকুমেন্ট দেখাতে হবে লাস্ট তোমার গুরুদম্বার লেকে যাওয়ার সময়। তো বাস তারপরে লাস্ট দেখবে আমাদের লাচুং ঢোকার সময়, তারপর আরেকবার দেখবে ইয়াংথাং ভ্যালি, বাস তারপরে শেষ। সো গাইস, ফাইনালি লাচেন তো এন্ট্রি করে গেছি। এখন একটাই কাজ, যেটা হচ্ছে আমাদের হোটেলটাকে খোঁজা। তো আপাতত একটু সাইডে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে, দাঁড়িয়ে আমাদের হোটেলটা খুঁজতে হবে কোথায় আছে না আছে। চলো আগে হোটেলটা খুঁজে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। সো গাইস, হোটেল তো পেয়ে গেছি আমরা, মানে খুঁজে পেয়ে গেছি আর কি। তো অ্যাকচুয়ালি জিও সিম এখানে একদমই চলে না, অ্যান্ড আমার কাছে জিও আছে আর এয়ারটেল ছিল, বাট এয়ারটেলটাকে আমি রিসেন্টলি পোর্ট করেছি, পোর্ট করিয়ে বিএসএনএল করে নিয়েছি। তো বিএসএনএল এর নেটওয়ার্ক আছে, অ্যান্ড জিও তো একদমই নেটওয়ার্ক নেই। তো ওটাতেই দেখলাম, তো এই রাস্তা দিয়ে আমাদের হোটেলটা। এর আগের বার যখন এসেছিলাম, ও ভাই ফুলগুলো দেখো জাস্ট। তো এর আগে যখন এসেছিলাম তখনকাও এদিকেই একটা হোটেলে ছিলাম। তো চলো ওই হোটেলটাও তোমাদের দেখাচ্ছি যে কোন হোটেলে আমরা ছিলাম এর আগের বার, আর এখন কোন হোটেলে থাকবো। হোটেল হ্যাপি স্টে, মানে এখন যে হোটেলটায় যাবো হোটেলটার নাম হচ্ছে হ্যাপি স্টে। হ্যাঁ, ওকে। তো আসতে যেতে বলছে, বাট আসতে যাচ্ছি, সেরকম একটা স্পিডও নেই আর কি। দেখেই মনে হয় যে অনেক স্পিডে আসছি, কারণ সাউন্ডটা অনেকটা বেশি হয়, যার কারণে। হোটেল হ্যাপি স্টে কোথায়, যে কোনটা, যে হোটেল রয়্যাল আছে এটাও না,
মিসিং গিয়ার্স এর গাড়ি ভাই, এখানে মিসিং গিয়ার্স এর গাড়ি রয়েছে, তার মানে মিসিং গিয়ার্সও এখানেই রয়েছে। মিসিং গিয়ার্স তোমরা অনেকে হয়তো চিনতে পারো, ইউটিউব আর ফেসবুকে ভিডিও আপলোড করে। তো সেই মিসিং গিয়ার্স এর গাড়ি ছিল ওখানে, ডিউক 390, এই সরি হ্যাঁ ডিউক 390 অ্যাডভেঞ্চারটা। আমাদের হোটেল যে কোথায় আমি তো ওটাই খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, আমাদের এই উপরটাতে হোটেল হবে, লাচেনের উপরে, মানে লাচেন এই উপরে না, লাচেন এই উপর সাইডে। এর আগে তো ওই নিচে ছিল আমাদের হোটেলটা, যে হোটেলে এর আগের বছর ছিলাম আমরা, এর আগের বছর না তার আগের বছর, হোটেল হ্যাপি স্টে। এই তো পেয়ে গেছি, বাট রাস্তা কোন দিকে, বাট পার্কিং যে কোথায় করবো। চলো আপাতত এখানেই গাড়ি রাখি। হোটেল তো এটা, বাট পার্কিং কই?